Shubho Sandhya, my friends, hoping I am audible and visible. Hoping I am audible and visible. Yes, I am audible and visible, hoping. If not, please give a note. Please give a note. আমি আজ শুরু করছি। আমি কদিন আপনার সঙ্গে কথা বলার সময় পাইনি। আজকেও দেরি হয়ে গেল। আজকে ভেবেছিলাম কিছু বলবো না, যেহেতু প্রায় ইনফরমেশান দিইনি আপনাদেরকে, কিন্তু দেখলাম যে আমি আগামী কদিনে হয়তো সময় পাবো না, তাই একটু কথা বলে নিই, অল্প সময় কথা বলে নেব আজকে। আজকে সাবজেক্টটা রেখেছি ভারত তত্ত্ব। অ্যাকচুয়ালি আমি বাংলায় লিখতে চেয়েছিলাম ভারত তত্ত্ব, ইন্ডোলজি, কিন্তু বাংলাটা টাইপ করতে পারলাম না। ইংরেজি অ্যালফাবেট দিয়ে বাংলা টাইপ করতে গিয়ে আমি পারি না, তাই অল্প কিছু কথা বলে থেমে যাব। কিছুদিন আগে আমি কিছু ভারতীয়দের লেখা অন ইন্ডোলজি কিছু কোট করে কিছু লাইভ ফেসবুক করেছিলাম। বিশেষ করে আমি ম্যাক্স মুলারের ইন্ডিয়া হোয়াট ক্যান ইট টিচ আস, হোয়াট ক্যান ইট টিচ আস, এই বইটা থেকে আমি বোধহয় ৩-৪টা এপিসোড করেছিলাম। জয়দেব সরকার, শুভরাত্রি, থ্যাংক ইউ। আমি এই ম্যাক্স মুলারের এই বইটা, এটা ইংল্যান্ডে পাবলিশড হয়েছিল ইন দ্য ইয়ার 1882, অক্সফোর্ড থেকে। এখন আমাদের দেশে অনেক পণ্ডিতরা এই বইটাকে মাঝে মাঝে কোট করে, কিন্তু কোটটা করে খুব চতুরভাবে। এই সেই জায়গাগুলোই কোট করে যেখানে ইউরোপিয়ান সুপ্রিমেসিকে দেখানো যায়, কিন্তু সেই জায়গাগুলো যেখানে ম্যাক্স মুলার ভারতবর্ষের, অতীত ভারতবর্ষের সুপ্রিমেসি সবার উপরে নোট দিয়েছেন, সে জায়গাগুলো ওরা মেনশন করে না। ইভিন যেহেতু ম্যাক্স মুলার জার্মান, বেসিক্যালি জার্মান, হি ওয়াজ এ হায়ার্ড স্কলার বাই দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাকে টাকা দিয়ে ওরা অক্সফোর্ডে পুষে রেখেছিল টু ট্রান্সলেট বেদজ ফ্রম সংস্কৃত টু ইংলিশ, একটু জ্ঞান আহরণ করার জন্য। কারণ ইংরেজরা বুঝে গিয়েছিল এই বেদের মধ্যে অনেক গভীর সত্যগুলো, তত্ত্বগুলো, অনেক জ্ঞান লুকিয়ে আছে। সেটাকে ট্রান্সলেট করা এই জার্মান পণ্ডিতের পক্ষে সম্ভব, তাই তাকে প্রচুর টাকা দিয়ে বেদগুলো ট্রান্সলেট করিয়েছিল। এবং এইগুলো করতে গিয়ে ম্যাক্স মুলার যেমন তাদের মালিক, তাকে যারা পয়সা দিয়ে পুষেছিল, তাদেরকে খুশি করার চেষ্টা করেছে বারে বারে। অ্যাট দি সেম টাইম কিছু সত্য কথা বলে গেছেন। একটা জায়গায় বলেছেন, দেখো তোমরা সবাই, ইউরোপের লোকেরা, তোমরা সবাই গ্রিক সভ্যতা, রোমান সভ্যতার বারে বারে উল্লেখ করো, কারণ তাদের কাছ থেকে তোমরা ইউরোপের লোকেরা শিখেছ। দেখো তাদের এই দুটো সভ্যতা, ইভিন গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, ইজিপশিয়ান সভ্যতা, এই সভ্যতার মধ্যে তাদের লিটারেচারে যে মাইথোলজিগুলো আছে, যে ওয়ার্ডসগুলো আছে, টার্মসগুলো আছে, এদের অরিজিন দেখো। এদের এই যে টার্মসগুলো বা মাইথোলজিগুলো বেশি প্রাচীন, না ভারতবর্ষের মাইথোলজি এবং ওয়ার্ডসগুলো বেশি প্রাচীন? তাহলে কে কার কাছ থেকে ধার করেছে? এবং ইঙ্গিতই দিলেন যে ভারতবর্ষের মাইথোলজি থেকে এই সমস্ত সভ্যতার মাইথোলজিগুলো ধার করা, এবং অনেক শব্দ ডিরাইভড হয়েছে, ট্রান্সফর্ম করছে ফ্রম সংস্কৃত ওয়ার্ডস
হুইচ ইজ ইউজড ইন ভারতবর্ষ। উনি কিন্তু ইঙ্গিত দিয়ে দিলেন যে ভারতবর্ষের সভ্যতা থেকে এই সবাই এরা ধার করেছে। এবার আমি অন্য জায়গায় আসছি। ম্যাক্স মুলারের মূল কাজটা ছিল যেমন সংস্কৃত থেকে ইংরেজিতে কনভার্সনস, বেদজ বা বেদিক ল্যাঙ্গুয়েজ থেকে। আমি বহুবার বলেছি বেদিক ল্যাঙ্গুয়েজ এবং সংস্কৃতের মধ্যে একটু তফাৎ আছে। এবার আরও কিছু, কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষ থেকে যত তথ্য আহরণ করেছিল সেই তথ্যগুলো ইংল্যান্ডে ওদের আর্কাইভসে জমা হতো, কিন্তু ভারতবর্ষের লোকের একমাত্র কয়েকজন ছাড়া ভারতের তথ্যগুলোকে ভারতবাসী দেখতে পেত না। কারণ ভারতবর্ষের ভারতবর্ষের সভ্যতা কত গভীর ছিল অতীতে, সেটা ভারতবর্ষে নিজেরাই ভুলে গেছে এবং তাদেরকে আর জানতে দেওয়া হয়নি। এসথেটিক সোসাইটি, ক্যালকাটা এসেট সোসাইটি যখন তৈরি হলো 1784-এ বাই উইলিয়াম জোন্স, উনি সেই সময় ক্যালকাটায় সেই সময় সুপ্রিম কোর্টের জাজ ছিলেন। যুগটা ছিল ওয়ারেন হেস্টিংসের যুগ, যখন ক্যালকাটাই ছিল ব্রিটিশ ইন্ডিয়ার ক্যাপিটাল। সেই সময় এসেট সোসাইটির সমস্ত স্কলাররা, দেশি এবং বিদেশি স্কলাররা ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে তথ্যগুলো সংগ্রহ করে আদি ভারতের সভ্যতার, সেই সভ্যতায় কোথায় কোন মেটালার্জি, কোথায় কোন অ্যাস্ট্রোফিজিক্সের, কোথায় কোন মাইথোলজি, কোথায় কেমিস্ট্রি, কোথায় মেডিকেল সায়েন্স, এই সমস্ত পুঁথিগুলোকে, তথ্যগুলোকে, ইভিন কিভাবে সেই যুগে স্মল পক্সের ভ্যাকসিনেশন দেওয়া হতো ভারতবর্ষে, এইগুলো সব কম্পাইল করেছে। সেই তথ্যগুলোকে খুব কন্ট্রোলড ওয়েতে ওরা পাঠিয়েছে ইংল্যান্ডে নিজেদের দেশবাসীকে পড়ানোর জন্য, যাতে সেখান থেকে তারা জ্ঞান আহরণ করতে পারে। কিন্তু ভারতবর্ষের লোককে সেগুলো পড়তে দেওয়া হয়নি। এই তো ছিল ইতিহাস। কারণ যদি ভারতবর্ষের লোক জানতে পারে এটা তাদের পরিচিতের ইতিহাস, তাহলে সেই ভারতবর্ষকে দাবিয়ে রাখা যাবে না, তাকে রুল করা যাবে না, এই তো ভয় ছিল। এবার দেখুন আরেকটা জায়গা। এবার সেই যুগে কিছু ইউরোপিয়ান, যেমন আমি একটা জিনিস বলি, যেমন হিন্দু সভ্যতা, হিন্দু শব্দটা, এই হিন্দু শব্দটা তো ডিজাইনড হয়েছিল আউটসাইড দ্য বাউন্ডারি অফ ভারতবর্ষ। ইরান, তুর্কমেনিস্তান, কাজাখস্তান, এই সমস্ত অঞ্চলে, এই সব অঞ্চলে হিন্দু শব্দটা কয়েন্ড হয়েছিল। এই সমস্ত অঞ্চলে হিন্দু শব্দের মানে কি ছিল জানেন? মানে ছিল হিন্দু, মানে যে হিন্দু সে হচ্ছে কালা আদমি, কুৎসিত দেখতে কালা আদমি, যারা সাপ খেলায়, যারা শরীরে খুব দুর্বল, অশিক্ষিত, হ্যাঁ, যাদের কোনো সভ্যতা নেই, এরকম একটা ন্যারেটিভ ছিল। এই হিন্দু শব্দটা এইভাবে, এইটাই এবং ইউরোপের কাছেও প্রেজেন্টেড হয়েছিল। সাপুরের দেশ, যারা সাপ খেলায়, মন্ত্র, ব্ল্যাক ম্যাজিক করে, এই সমস্তভাবেই এই রূপটাই প্রকাশ, এই ন্যারেটিভটাই প্রকাশ পেয়েছিল। কিন্তু আসলে যারা খুব ডিপলি, যারা স্কলার, যারা পণ্ডিত, যারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে জ্ঞান সংগ্রহ করছিল, তারা কিন্তু জানত যে ওয়েস্ট এশিয়ার সভ্যতা, আরবল্যান্ডের সভ্যতার, তার জ্ঞান, তাদের ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স, অ্যাস্ট্রোফিজিক্স, মেডিকেল সায়েন্স, তারা কিন্তু ডিরাইভ করেছে ভারতবর্ষ থেকে। আর ওয়েস্ট এশিয়া থেকে সেখানে পেয়েছে রোমান এম্পায়ার, রোমান এম্পায়ার থেকে পেয়েছে গোটা ইউরোপ। ইউরোপ জানে তারা জ্ঞান পেয়েছে ওয়েস্ট এশিয়া থেকে, রোমান এম্পায়ার থেকে। আর রোমান এম্পায়ার আর ওয়েস্ট এশিয়া জানে তারা পেয়েছে, যারা গভীরে, ভারত থেকে। এইগুলো কিন্তু ওদের স্কলাররা যারা অনেস্ট, তারা লিখে রেখে গেছে। কিন্তু এই লেখাগুলোও ভারতবর্ষের লোকের কাছে খুব বেশি অ্যাক্সেস নেই। এবং এবং ভারতবর্ষের কিছু পণ্ডিত, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আরম্ভ করে আর.সি. মজুমদার, ডক্টর এন ডক্টর এন.সি. নাগের মতো, হ্যাঁ, নাগের মতো লোকেরা, যারা কালিদাস নাগের মতো লোকেরা, এবং অনেকে
এরা অনেকে, যোগনাথ সরকাররা, এরা এবং আরও অনেক পণ্ডিতরা আদি ভারতবর্ষের সভ্যতার তাদের জ্ঞান গরিমাগুলোকে নথিভুক্ত করেছে। এবং ভারতবর্ষের সভ্যতা কীভাবে ওয়েস্ট এশিয়া প্রচারিত গেছে, সেখান থেকে রোমান এম্পায়ার হয়ে, গ্রিক হয়ে সেখানে ইউরোপে গেছে, এবং এদিকে ভারতবর্ষ থেকে কিভাবে ল্যান্ড রুটে, মূলত ন্যাভেল রুটে, ভারতবর্ষের ন্যাভেল পাওয়ার অত্যন্ত স্ট্রং ছিল। কি ওয়েস্টার্ন কোস্ট, কি সাউদার্ন কোস্ট, আমাদের ইস্টার্ন বে অফ বেঙ্গল কোস্ট, এখানে প্রচুর ভালো ভালো পোর্ট ছিল। সেইখান থেকে বড় বড় জাহাজ, যদিও সেই জাহাজগুলো মূলত ছিল সেই যুগে বায়ু চালিত, কারণ এই সব এই অঞ্চলে বায়ু কখনো উত্তরমুখী কখনো দক্ষিণমুখী। মানুষ তার এক্সপিরিয়েন্স থেকে সেই দক্ষিণমুখী কি উত্তরমুখী এই গতিগুলোকে, বায়ুর গতিগুলোকে ইউজ করে তারা জাহাজ নিয়ে বেরিয়ে যেত সমুদ্র পেরিয়ে ওদিকে দক্ষিণ পূর্ব এশিয়ায়, ওদিকে মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়া, জাভা, সুমাত্রা, এদিকে শ্রীলঙ্কা, এদিকে আফ্রিকার ইস্টার্ন কোস্টের সমস্ত জায়গাতে, ইভিন রেড সি হয়ে ভেতরে ঢুকে যেত, পার্সিয়ান গালফ হয়ে ঢুকে যেত, এবং সেখান থেকে আবার চলে যেত মেডিটেরিয়ান সিতে, কখনো আফ্রিকার তলা দিয়ে সার্কামভেন্ট করে চলে যেত। এইভাবে ওরা চলে যেত। এইভাবে ভারতের সভ্যতা এইভাবে সব জায়গায় ছড়িয়ে পড়েছিল। এইবার শুধু এই যে ছড়িয়ে পড়া নয়, সেখানকার যখন যাচ্ছে ট্রেড রুটে ট্রেডার্সরা, জ্ঞান যাচ্ছে, আবার এই ট্রেডার্সরা সঙ্গে কিছু পণ্ডিতরা তারা আবার সেখানকার যে জ্ঞান গরিমা এগুলো পাঞ্চিং করে, এগুলো জ্ঞান, এটাই নিয়ম পৃথিবীর, এক্সচেঞ্জ অফ থটস। অ্যান্ড মনে রাখতে হবে, এবার এই যে জিনিসগুলো পরবর্তীকালে ইংরেজরা দেখলো, এটা 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 এই তথ্য যদি সবাই জেনে যায়, যদি ভারতবাসীই জেনে যায়, তাহলে এই ভারতবাসীকে দাবায় রাখা যাবে না। এবার শুরু হলো একটা সাপ্রেশনের যুগ শুরু হলো, তথ্যকে লুকিয়ে রাখার একটা। এবার তথ্যকে লুকিয়ে রাখার এই যে ভারতের সভ্যতার যে গরিমা, যেটা ইন্ডোসেন্ট্রিক, যে পৃথিবী, এই যে গোটা এশিয়া আফ্রিকা এই অঞ্চলের যে সভ্যতা, যেখান থেকে ধার করে ইউরোপ আজকে গরিমাময় হয়েছে, এই কথাগুলো জেনে গেলে ওদের সুপিরিয়রিটি কমপ্লেক্স আর থাকবে না। আর গোটা পৃথিবীতে যে দাবায় রাখার, কলোনি তৈরি করার এই যে নৈতিক অধিকারটা আঘাত পাবে। সুতরাং এবার শুরু হলো একটা রিয়াকশন। সেই রিয়াকশানে এই তথ্যগুলোকে ডিলিট করার চেষ্টা হলো, ন্যারেটিভ চাপা দেওয়ার চেষ্টা হলো। এবার এ তো গেল ন্যারেটিভের কথা। এবার ন্যারেটিভের তখনও পর্যন্ত কিন্তু এই হিস্ট্রি রাইটিংয়ের, হিস্ট্রিওগ্রাফিতে আর্কিওলজিক্যাল মেটেরিয়ালস বা এক্সকাভেশন, কার্বন ডেটিংগুলো তখনও ডমিনেন্ট হয়নি। সুতরাং ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই ন্যারেটিভগুলোকে সাপ্রেস করতে পেরেছে তাদের কিছু পেড হিস্টোরিয়ানদের দিয়ে। কিন্তু মাঝে মাঝে তারা খুব থাপ্পড় খেয়ে আবার তারা রিয়াকশান দিয়েছে। যেমন হরপ্পা এবং মহেঞ্জোদারো। হরপ্পা হচ্ছে ওয়েস্ট পাঞ্জাবের, পশ্চিম পাঞ্জাবে, সিন্ধুর, মহেঞ্জোদারো, এই সভ্যতাগুলো সব সিন্ধুর বিভিন্ন ধারার উপরে তৈরি হয়েছিল। এই সভ্যতাগুলো যখন 1921 আর 1922-এ দয়ারাম সাহানি আর আমাদের বাংলার রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের চেষ্টায় যখন এক্সকাভেশন হয়ে গেল, তখন এই মেটেরিয়ালসগুলো নিয়ে ইংল্যান্ডে বসে বসে কিছু কিছু পণ্ডিত সেই মেটেরিয়ালসগুলো ধার করে সেই তথ্যগুলোকে চুরি, তারা সব পিএইচডি হয়ে ডক্টরেট হয়ে গেল। এবার তাদের পিএইচডি ডক্টরেট হওয়ার পরে প্রমোশনও হয়ে গেল। এবার তারা চক্রান্ত শুরু করলো, যদি রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এই কাজটা কন্টিনিউ করে, তাহলে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা যদি প্রকাশ পেয়ে যায়, সেখান থেকে যে সভ্যতাটা বেরোচ্ছে তার যে এজিং, সে এজটা হচ্ছে ইউরোপের বা ওয়েস্ট এশিয়ার যে কোনো সভ্যতার থেকে অনেক প্রাচীন। তাহলে সেখানে তারা মার খেয়ে যাবে। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে একদম কতগুলো পুলিশ কেস হয়ে গেল,
কীরকম? রাখাল দাস বন্দ্যোপাধ্যায় নাকি আর্কাইভের মেটেরিয়াল চুরি করেছে, আর্টিফ্যাক্টগুলো চুরি করেছে, এবং তার জীবন ওষ্ঠাগত হয়ে গেল। হি ওয়াজ কম্পেল টু রিজাইন, এবং খুব অল্প বয়সে তিনি রিজাইন করলেন, পেনশনটাও পাননি, স্যালারি শেষ মুহূর্তে পাননি, অল্প বয়সে মারা গেছিলেন। এইভাবে ভারতবর্ষের এক্সকাভেশনগুলোকে থমকে দেওয়া হয়েছিল। আর্কাইভাল মেটেরিয়ালসের গুরুত্ব খুবই বেশি, খুবই বেশি। এবার তোমাকে আর্কাইভ মেটেরিয়াল কত কত কীরকম গুরুত্বপূর্ণ, যেমন এই আর্কাইভ মাটি খুঁড়ে যে আর্কাইভাল মেটেরিয়ালসগুলো আসছে, বা এমনি যেটা পাওয়া যাচ্ছে গুহাতে যা পাওয়া যাচ্ছে, এগুলো কত ইম্পর্ট্যান্ট। কয়েকটা উদাহরণ দিচ্ছি। আপনারা জানেন এই যে অজন্তার গুহায় যেটা আছে, 1, 2 থেকে আরম্ভ 10খানা গুহা আবিষ্কার হলো পরপর। তার ভেতরে যে পেন্টিংসগুলো আছে, যে স্কাল্পচার্সগুলো আছে, যেখানে যেখানে বুদ্ধের সারা জীবনের এবং তার পূর্বজন্মের সমস্ত জিনিসগুলো পেন্টিং করা আছে, বিশ্ব বিস্মিত হয়েছে। 2000 বছরেও, 2500 বছরেও সেই পেন্টিংসগুলো এখনো ধ্বংস হয়নি। কীভাবে আবিষ্কৃত হয়েছিল? ম্যাড্রাসের ব্রিটিশ ক্যাভালরির এক ইয়ং অফিসার, ক্যাপ্টেন জন স্মিথ সাহেবের তো হান্টিং করতে গিয়ে, পশ্চিমঘাট পর্বতমালা থেকে হান্টিং করতে গিয়ে জঙ্গলে একটা বাঘকে ট্রেস করতে গিয়ে, বাঘও দৌড়ে পালাচ্ছে, তাকে ট্রেস করতে করতে একসময় একটা জঙ্গল ঢুকে পড়ল। সেই জঙ্গলের মধ্যে ঢুকে তারা একসময় ওখানকার নদী, ওয়াঘুর নদী, তার যে বেসমেন্টের জঙ্গলে ঢুকে গেল। ঢুকতে একসময় সে এমন জায়গায় পৌঁছলো, একটা গুহার মধ্যে পৌঁছে গেল। গুহার মধ্যে আলো আঁধারির মধ্যে কিছু দেখতে পাচ্ছে না। তখন ওখানকার খড়কুটোগুলোকে, শুকনো যেগুলো খড়কুটোগুলো আছে, সেগুলো আগুন জ্বালিয়ে দেখলো কি আছে। দেখতে গিয়ে তারা অবাক হয়ে গেল, প্রচুর পেন্টিংস আছে, মানুষের তৈরি করা পেন্টিংস। পরবর্তীকালে এগুলো সব এজিং করা হয়, এজিং করে দেখা যায় যে এখানকার এবং গুহাগুলো 1 থেকে 10 পর্যন্ত গুহাগুলো আবিষ্কৃত হলো, এবং দেখা গেল এগুলো 1st সেঞ্চুরি বিসি, মানে যীশুখ্রিস্টের জন্মের 100 বছর আগে থেকে আরম্ভ করে 500 বছর ধরে বিভিন্ন সময় এই পেন্টিংসগুলো হয়েছে। এখানে হিন্দু ট্র্যাডিশনস এবং বেশি আছে বুদ্ধিস্ট ট্র্যাডিশনসের সমস্ত এই পেন্টিংসগুলো। এবং এইগুলোকে তো লুকোনো গেল না। এবার আস্তে আস্তে আরও পরে অনেক লোক, অনেক আর্কিভিস্ট ওখানে প্রবেশ করতে শুরু করলো, এগুলো এবার পৃথিবী জানতে পারলো। এই তথ্যগুলোকে তো আর চাপা গেল না। ভারতের সভ্যতার এই দিগন্তটা খুলে গেল গোটা পৃথিবীর কাছে। আরেকটা জিনিস বলি, যেমন একটু আগেই বলেছি আমি, এই সোসাইটি উল্লেখ করেছি, হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা উল্লেখ করেছি, এবং আরেকটা যেমন একটা সভ্যতা এই আর্কাইভ মেটেরিয়াল থেকে কত ইম্পর্ট্যান্ট, যেমন আরেকটা, যেমন তোমরা এই যে আজকে ইহুদিদের যে অতীত ইতিহাস মনে রেখো, জিউসদের সভ্যতার ইতিহাসটা হচ্ছে ওয়েস্ট এশিয়ার সবার থেকে অনেক প্রাচীন। মুসলিম সভ্যতা, খ্রিস্টান সভ্যতার অরিজিনের বহু আগে। এই জিউসদের হিস্ট্রির আদিমতম অ্যাভেলেবেল ডকুমেন্টস হচ্ছে কোনটা? ডেড সি স্ক্রল। এই ডেড সি স্ক্রলের কথাটা আমি মহাকালের ওখানে লেখার মধ্যে পেয়েছিলাম, ডেড সি স্ক্রল। এই ডেড সি স্ক্রল থেকে জিউসদের আদি বাসিন্দা তাদের জীবনযাত্রার প্রণালী, তাদের জ্ঞান, তাদের জ্ঞান বিজ্ঞান, তাদের জীবন চর্চার কথা উদ্ধার হয়েছে। হোয়াট ইজ দিস ডেড সি স্ক্রল? হোয়াট ইজ ডেড সি? ডেড সিতে পড়েছে জর্ডন নদী, সেই জর্ডন নদীর মোহনায় ডেড সি, মৃত ডেড সি, এখন ডেড সি। এখানে এটা হচ্ছে আবিষ্কৃত, এটা হচ্ছে ওয়েস্ট ব্যাঙ্ক, আজকের যে ওয়েস্ট ব্যাঙ্ক, নর্থ শোর অফ দ্য ডেড সি নর্থ শোরে, বর্তমান ওয়েস্ট ব্যাঙ্কে, এইখানে এই জর্ডন নদীর মুখে ডেড সির কনফ্লুয়েন্সে, এইখানে কিছু একসময়, আজ থেকে 1946 থেকে শুরু হয়েছিল এই যে ঘটনাটা, 46 কিছু মেষ পালক,
যারা ওই মেষ চড়ায়, চড়াতে গিয়ে তারা কিছু মেষকে খুঁজে পায়নি। মেষগুলো ঘাস খেতে 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 জঙ্গলে প্রবেশ করে গেছে, এবং এই মেষগুলোকে ট্রেস করতে গিয়ে ওরা কিছু ছোট ছোট ইট পাথর ওরা ছুঁড়তে শুরু করে যে কোথায় তারা লুকিয়ে আছে। খুঁজতে খুঁজতে একটা সময় টং টং শব্দ আসে। টং টং শব্দ বুঝলো, দেখলো যে কিছু মেটালিক মেটেরিয়ালসের উপর তাদের পাথরগুলো পড়ছে। সেই শব্দ শুনে মেষ পালকরা সেদিকে ট্রেস করে এগিয়ে যায়, এবং সেখানে গিয়ে দেখলো সেই বড় বড় যে জালার মধ্যে প্রচুর প্যাপিরাস জাতীয় জিনিস আছে। প্যাপিরাস, প্যাপিরাস 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 কি জিনিস মনে রাখতে হবে। সেই যুগে আমাদের, আমার আমার ছোটোবেলা মনে আছে, ছোটোবেলায় প্যাপিরাস এবং এই জিনিসগুলো হচ্ছে তখনকার দিনে, তখন তো কাগজ তৈরি হয়নি, কাগজ তৈরি হয়নি। এই কাগজের, এই কাগজ তৈরি হয় তখন লেখা হতো কিসে, হাতে করে লেখা হতো গাছের বাকল অথবা ভূর্জপত্রের মতো পাতাগুলোকে শুকিয়ে এদের উপরে আর কিছু। তখন কিন্তু তামা, মনে রাখবেন লৌহ সভ্যতার আগে তামা, মানুষ কিন্তু তামার সন্ধান বহু আগে পেয়েছে। তার কারণ তামাটা পৃথিবীর যে মাটির তলায় যে ধাতুগুলো থাকে, তামা থাকে সবার উপরে, তারও নিচে তামার, তার নিচে লোহা, গোল্ড হচ্ছে সব থেকে ডিপে থাকে। হ্যাঁ, তামার আবিষ্কার হয়, তামার প্লেটেও লেখা হতো। এইভাবে সেদিনের জ্ঞান বিজ্ঞানকে লিখে রাখা হতো, তাদের জ্ঞানকে লেখা হতো। এই এই যে প্যাপিরাসের এতে লেখাগুলো আস্তে আস্তে পাতাগুলো আবিষ্কার হলো 1946 থেকে 1956। এই মেটেরিয়ালসগুলোকে কিছু লেখা আছে, কিন্তু চট করে এইগুলো কি লেখা আছে এটা বোঝা যায়নি। এইটা সময় লাগলো আরও বহু, কারণ তখন তখন এই যে অঞ্চলটা ছিল জর্ডন রাজ্যের অধীনে, সুতরাং এই প্যাপিরাসগুলো দখল নিয়েছিল জর্ডনিয়ান্সরা। তারপরে যখন এই অঞ্চলটাকে দখল করে নিল ইসরায়েল এই 1967 ওয়ার, তখন এই প্যাপিরাসগুলোর কন্ট্রোল নিল ইসরায়েল। ইসরায়েলরা তারপরে দেখলো এইগুলো, এবার রিডিং শুরু হলো, ডিকোডিং শুরু হলো। এই ডিকোডিংটা ওগুলো দেখা গেলো এগুলো সব লেখা আছে হিব্রু ল্যাঙ্গুয়েজে। দে ডিসকভার্ড হোয়াট ইজ রিটিন দেয়ার। এইখান থেকে আদি জিউসদের জীবন চর্চার, তাদের জ্ঞানের কথা সব উদ্ধার করে জিউস স্কলাররা, হিব্রু এক্সপার্টরা। এগুলো এখন আছে ইসরায়েলের মিউজিয়ামে। এইগুলো থেকে জিউসদের, বিশেষত এশনি সম্প্রদায় অব দ্য জিউজ, এশনি সম্প্রদায় অব দ্য জিউজ, এদের জীবন কাহিনী আছে। এদের কীভাবে, এরা কীভাবে এখান থেকে, এদের মধ্যে কীভাবে অসুখ বিসুখ হতো। ইভিন সেই সময় এখানকার মাটিতে কি কি জার্ম ছিল, হুকওয়ার্মের জার্ম, এই প্যাপিরাসের মধ্যে কিছু হুকওয়ার্মের জার্মগুলো পর্যন্ত এরা উদ্ধার করেছে। এটা তো সব মেটিকুলাস। হুকওয়ার্ম আপনারা জানেন না, হুকওয়ার্ম এমন একটা জিনিস, যারা বেয়ার ফুটেড, যারা হেঁটে হেঁটে বেড়ায়, যারা বালুকার রাশির উপরে যারা গিয়ে পায়খানা করে, প্রস্রাব করে, এই বালুকা রাশি থেকে হুকওয়ার্ম পায়ের তলা দিয়ে পেনিট্রেট করে বডিতে প্রবেশ করে। হুকওয়ার্ম ইভিন আপনাদের বেঙ্গলে, সাউথ বেঙ্গলে এই হুকওয়ার্ম একসময় খুবই 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 মানুষকে ভুগিয়েছে, কারণ তখন বেয়ার ফুটেড মানুষ ওপেন জায়গায় ডিফিকেশন করতো, নদীর দিকে পুকুরের দিকে গিয়ে মাটির এতে সফট মাটিতে ওরা হুকওয়ার্মগুলো বাঁচে, এবং ইন্টেস্টিনে গিয়ে এগুলো রক্ত খায়, এগুলো এগুলো হুকওয়ার্মের। এবং এমনও গবেষণা করেছে যে হুকওয়ার্ম এখানকার মানুষকে শেষ করে ফেলেছিল, মানুষকে রক্ত শূন্য করে শেষ করে ফেলেছিল এই ওয়ার্ম। ইসরায়েল এখান থেকে, যেমন ডেড সি স্ক্রল আদি জিউসদের, এশিয়ানি সম্প্রদায়ের তাদের জীবন কাহিনীর থেকে সেখান থেকে উদ্ধার করেছে। মনে রাখতে হবে এই এশিয়ানি সম্প্রদায়ের একজন লোকই হচ্ছেন জেসাস খ্রাইস্ট। এটা মহাকালের কথা আমি এটা কোট করলাম। এবার আসছি আমি, অর্থাৎ কিছু পার্চমেন্ট কাগজের মতো, কিছু প্যাপিরাস ওই ভূর্জপত্রের মতো, আর কিছু কপারের উপরে এই লেখাগুলো থাকতো। আমি ছোটোবেলা যখন আমাদের লিখতে হতো, আজ থেকে 60 বছর আগে, 70 বছর আগে, গ্রামাঞ্চলে তাল পাতাকে জলে ডুবিয়ে ট্রিটমেন্ট করে শুকনো করে তারপরে আমাদের হস্তাক্ষর লিখতে হতো তাল পাতার। মঙ্গল কাব্যের অনেক নথি এই তাল পাতায় লেখা ছিল, সেখান থেকে উদ্ধার হয়েছে। এবার আমি আসছি, এবার এই যে এবার আসছি আমি এই যে
লন্ডন গ্রুপ অফ স্কলার্স বলি, বা ক্যালকাটা গ্রুপ, বা ওয়েস্ট ইউরোপের গ্রুপ, বা রাশিয়ান গ্রুপ, বা জার্মান গ্রুপ অফ স্কলাররা এই যে ভারতবর্ষের জ্ঞান গরিমা নিয়ে এত প্রশংসা করেছে, এবার তার উপরে একটা কাউন্টার রিয়াকশন শুরু হলো। কারণ এগুলো যদি চলতে থাকে তাহলে তো মুশকিল হয়ে যাবে। তাহলে তো ভারতবর্ষের গরিমা যদি প্রকাশ পেয়ে যায় তাহলে তো ইউরোপের যে সুপ্রিমেসি চলে যাবে। এবার শুরু হলো কাউন্টার। কাউন্টার করার কি হলো, এবার মনে রাখবেন, যেমন কোনো একটা জাজমেন্টে, একটা ধরুন কেসে জাজমেন্ট নির্ভর করে, ডিপেন্ডস অন যত এভিডেন্সগুলো এসছে, আপনি যদি সেগুলোকে ডিস্টর্ট করেন, বা যদি কিছু কিছু তথ্যকে সরিয়ে ফেলেন, বা কিছু কিছু যদি ডক্টর ডকুমেন্ট ঢুকিয়ে দেন, তাহলে আপনার কনক্লুশনটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক তাই হলো, স্কলাররা ডেসপারেটলি কিছু কিছু তথ্যকে সরিয়ে দিয়ে একটা জিনিস প্রমাণ করতে শুরু করলো, যে আরবরা এসে ভারতবর্ষকে সভ্য করেছে, তার আগে ভারতবর্ষ অসভ্য ছিল, বা তারপরে ইংরেজরা এসে ভারতবর্ষকে আরো সভ্য করেছে। এই ন্যারেটিভটা করতে শুরু করলো, কারণ এই ন্যারেটিভটা ব্রিটিশের কাজে লাগলো। আরেকটা জিনিস বোঝাতে চেষ্টা করলো, যে এই যে আরবরা এসে ভারতবর্ষকে সভ্য করেছে, তারপরে ইংরেজরা সভ্য করছে, অর্থাৎ তোমাদের নিজস্ব বলে কিছু নেই, অর্থাৎ তোমরা ইউ উইল বি again subjected to, you have got the history of being ruled by the invaders, by the persons from outside. তো তোমাদের নিজের দেশকে নিজে রুল করার কোনো নৈতিক অধিকার নেই, তোমার সে হিস্ট্রি নেই। এই কথাটা বোঝাবার চেষ্টা করলো। ইংরেজদের এই কথাটা লুফে নিয়েছে কারা? এই শিকু মাকু কঙ্গুগুলো। এই শিকু মাকু কঙ্গুগুলো কোনোদিনই স্বীকার করবে না যে একসময় ভারতবর্ষের বে অফ বেঙ্গলে, ভারত মহাসাগরে, আরব সাগরে ভারতবর্ষের নাবিকদের জাহাজ গোটা দক্ষিণ এশিয়া থেকে এই এশিয়া গোটা 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 আফ্রিকা হয়ে আপ টু রোমান সাম্রাজ্য ট্রেড করেছে। এদিকে সাউথ ইস্ট এশিয়াতে আপ টু মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জাভা, সুমাত্রা ট্রেড করে গেছে। শ্রীলঙ্কা তো কাছে, এইটা ওদের পক্ষে স্বীকার করা খুব মুশকিল, এটাই তো ফ্যাক্ট। এবার চেপে তো দিল, কিন্তু মহাকাল একটা জিনিস বলেছিলেন, দেখো আমি কিন্তু সত্যগুলো তোমাদের চোখের সামনে দেখিয়ে দেব। কিভাবে দেখাবো না, আমি মাটি খুঁড়ে খুঁড়ে দেখিয়ে দেব। এই মাটি খোঁড়া, ইংরেজরা মাটি খোঁড়া বন্ধ করে দিয়েছিল, নেহরুও মাটি খুঁড়তে আর ভয় পেয়েছিল, কারণ মাটি খুঁড়লেই তো ভারতের যে সভ্যতাগুলো বেরিয়ে আসবে। কারণ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে রোমানদের কয়েন্স আছে, গ্রিক সভ্যতার কয়েন্সগুলো আছে, ইজিপশিয়ান সভ্যতার কয়েন্স এবং আর্টিফ্যাক্টসগুলো আছে, আর ওখানেও তো ভারতবর্ষের সমস্ত কয়েন্সগুলো আছে। ট্রেড যে হতো, আপ ডাউন করতো। এবার এজিং করলে বোঝা যাবে, যে কার্বন ডেটিং করলে বোঝা যাবে যে কোনটা প্রাচীন কোনটা নতুন। সেইটা নেহরু ভয় পেয়ে গেল, নেহরু আর এই এক্সিবিশনগুলো করেনি। কিন্তু তারপরে গত 30 বছর ধরে কিন্তু এক্সিবিশন শুরু হয়েছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, সাউথ ইন্ডিয়া, ওয়েস্ট ইন্ডিয়া, সর্বত্র, সেন্ট্রাল ইন্ডিয়াতে এক্সিবিশন শুরু হয়ে গেছে। ভারতের সভ্যতাগুলো বেরিয়ে আসছে। রামায়ণে বর্ণিত প্রতিটা জিওগ্রাফিক্যাল এরিয়ার এক্সপ্লেন করে, এবং মহাভারতে বর্ণিত অল জিওগ্রাফিক্যাল এরিয়াজ এক্সপ্লেন করে সেই সময়কার ইতিহাসের সন্ধান পাওয়া গেছে। অর্থাৎ রামায়ণ মহাভারতটা ইতিহাস, এটা এটা গল্প নয়। আর ভারতবর্ষের সভ্যতা যেমন ট্রেড, যেমন ল্যান্ড রুটে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল, যেমন চায়না, কোরিয়া, জাপান, এটা ল্যান্ড রুটে হয়েছে। এদিকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জাভা, সুমাত্রা, এগুলো ওশিয়ানিক রুটে হয়েছে। আফ্রিকা হয়েছে ওশিয়ানিক রুটে, আপ টু রোমান এম্পায়ার, গ্রিক এম্পায়ার, ওশিয়ানিক রুটে। এই ট্রেডগুলো হয়েছে ভারতবর্ষের নাবিকদের বড় বড় জাহাজ। এই তথ্যগুলো সব বেরিয়ে আসছে ফ্রম আর্কাইভাল মেটেরিয়ালস অ্যান্ড ফ্রম কার্বন ডেটিংস, একদম সায়েন্টিফিক। এইগুলোকে আর থামানো যাচ্ছে না। এবার কি রিয়াকশানগুলো হয়েছে, এবার ওদিকে ভিয়েতনাম, যেটা ইন্দো চায়না এরিয়া ফর 2 centuries was occupied by the French imperialists. ওরা দেখলো যে এখানকার যত বড় বড় আঙ্কোর ভাট থেকে আরম্ভ করে, কম্বোডিয়া থেকে আরম্ভ করে যত বড় বড়
হিন্দু টেম্পলসগুলো আছে, ওরা এই কথাটা যদি এখানে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে এখানকার এখানকার লোকেরা এটা স্বীকার করে তাদের সভ্যতার আদি হচ্ছে ভারতবর্ষ। কিন্তু এটা যদি কন্টিনিউ করে, তাহলে ফ্রেঞ্চ কলোনিয়ালসদের অসুবিধে, তাহলে সেখানে ফ্রেঞ্চ সুপ্রিমেসি থাকবে না। ডিস্টরশন শুরু হলো। ফ্রেঞ্চের সব পেড স্কলাররা বলতে শুরু করলো, না না, ভারতবর্ষের যে হিন্দু টেম্পলসগুলোর থেকে তোমাদের টেম্পলসগুলো অনেক বড়, অর্থাৎ আর তোমাদের দেখো টেম্পলসগুলো একটু অন্য রকমের, অন্য রকমের। এগুলো হিন্দুদের বা বুদ্ধিস্টদের এগুলো 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 দান নয়, তোমাদের নিজস্ব। আর যদি এসেও থাকে সেটা মাইনর, তোমাদের একটা সভ্যতা ছিল। এইভাবে নতুন ডিস্টরশন, এগুলো একদম ফ্রেঞ্চ ইম্পেরিয়ালিস্ট ডোমিনেটেড একটা গ্রুপ অফ স্কলার্স বেরোতে শুরু করলো। আর ওখানকার লোকও দেখলো, তাই তো, বরং ভারতবর্ষের সুপ্রিমেসিকে স্বীকার করার থেকে বরং এই সুপ্রিমেসিটা নিলে, এই কথাটা নিলে আমাদেরও কিছু গরিমা আসে, এটা ডোমিনেট করতে শুরু করলো। কিন্তু তার উপরে আজকে গোটা ইন্দো চায়না এরিয়াতে যে এক্সপেন্স শুরু হচ্ছে, যে চলছে, তাতে ভারতবর্ষের গরিমার অতীত গরিমাগুলোই কিন্তু রিএস্টাবলিশড হচ্ছে। এবার আসছি আমি এদিকে। এদিকে ভারতবর্ষের কিছু স্কলার তৈরি করা হলো, যাদেরকে দিয়ে বলানো হলো না ভারতের ওই সভ্যতা অমুকগুলো সব মাইথোলজি, বরং ভারতবর্ষকে মানুষ করেছে, জ্ঞান দিয়েছে আরব ল্যান্ড, আর তারপরে এসে ইউরোপিয়ানরা এসে, ব্রিটিশাররা এসে সভ্য করেছে। এইভাবে এই ন্যারেটিভ, এটা হচ্ছে সিকু মাঙ্গু মাকু মাকু কঙ্গুদের ন্যারেটিভ। তার আগে কারণ ব্রিটিশ হচ্ছে ওদের সব মাস্টার্স, আমাদের সিকু মাকু কঙ্গু অল স্কলারদের মাস্টার হচ্ছে ব্রিটিশ। এরা তো পে রোলে আছে সমস্ত, এরা তো স্লেভ মেন্টালিটি অ্যান্ড পে রোলে আছে এরা। কিন্তু এই তথ্যগুলো বেরিয়ে আসছে, অর্থাৎ এইভাবে ভারতবর্ষের তথ্যের, ভারত তত্ত্বের ন্যারেটিভগুলো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এবার আর একটা ন্যারেটিভ, যেটা চায়না আস্তে আস্তে রাইজ করছে। এবার একটা এটা সত্য কথা যে ভারতবর্ষের আদিতম সভ্যতার মধ্যে চীনের সভ্যতা একটা ইম্পর্টেন্ট, চাইনিজ সিভিলাইজেশন। ওদিকে রোমান, গ্রিক, রোমান এবং ইজিপশিয়ান সভ্যতা, এগুলো কিন্তু সব মৃত। এদের সভ্যতাগুলো তো মিউজিয়ামে রয়ে গেছে এখন, অল ইন মিউজিয়ামস। সেখানে অল খ্রিস্টিয়ানরা এসে অকুপাই করেছে, ইসলাম অকুপাই করেছে। দেয়ার ওল্ড ট্র্যাডিশনস, দেয়ার ওল্ড সভ্যতাগুলো অল আর ডেড নাও ইন দ্য মিউজিয়াম। বেঁচে আছে শুধু ভারতবর্ষের সভ্যতা ইন কন্টিনিউটি, আর বেঁচে আছে কিছু চাইনিজ সভ্যতা, এই তো বেঁচে আছে। চাইনিজরা রাইজ, কারণ আমি একটা জিনিস বহুবার বলেছি যে ওটা পৃথিবীর বিশ্ব বাণিজ্যে 1st সেঞ্চুরি টু 10th সেঞ্চুরি পর্যন্ত ওয়ার্ল্ড ট্রেডে ইট ওয়াজ ইন্ডিয়া নাম্বার ওয়ান। এক কাজ ছিল 30% কন্ট্রিবিউশন, এবং সেই 30%-এর মধ্যে বে অফ বেঙ্গল এরিয়া, দিস বেঙ্গল এরিয়া ওয়াজ 60%। অফ দ্যাট 30%, 60% ওয়াজ দিস বেঙ্গল। মহাকালের কথায় তোমার বেঙ্গল মানে কি? তোমার বেঙ্গল মানে হচ্ছে ওদিকে গঙ্গার যে ধারা নেমে আসছে হিমালয়ের ভেতর ভেতর থেকে, মানস সরোবর থেকে, তার যে বেসমেন্ট এরিয়া, এদিকে যে ব্রহ্মপুত্র যে একদম মানস সরোবর থেকে হরাইজেন্টালি গিয়ে আপ টু চলে যাচ্ছে টিবেট হয়ে, টু অরুণাচল হয়ে আবার নেমে আসছে আসাম হয়ে ইস্ট বেঙ্গলে। এই যে ধারা, দুই ধারার মধ্যে পুরো যে ল্যান্ড মাস, এশিয়ার যে ল্যান্ড মাস, এটাই হচ্ছে, এবং আপ টু বে অফ বেঙ্গল ফ্রম হিমালয়, দিস ইজ ইউর বঙ্গমাতা, দিস ইজ ইউর বঙ্গভূমি। এই বাংলায় ছিল ট্রেড রুটে। আরেকটা তথ্য বেরিয়ে আসছে, সেটা হচ্ছে, সে তথ্যটা কি? সে তথ্যটা হচ্ছে 40,000 ইয়ার্স ব্যাক এই পৃথিবী ছিল আইস এজে, বরফের যুগ, হিমশীতল। তখন মানুষ প্র্যাকটিক্যালি সব এক্সটিন্ট হয়ে গেছিল, কয়েকটা পার্টিকুলার এরিয়াতে তারা সার্ভাইভ করতে পেরেছিল। তারপর যখন পৃথিবী আর গরম হতে শুরু করলো, বরফ গলতে শুরু করলো, তখন অর্থাৎ বরফ যুগের গোটা পৃথিবীর ল্যান্ড মাস, যা বরফ গলার পরে ল্যান্ড মাসের পরিবর্তন ঘটল, এবার মানুষের সভ্যতার প্রথম বিকাশ ঘটে এই বঙ্গদেশে, এই গঙ্গায় হৃদি, এই গঙ্গাধরা বহু আগে ছিল, মাঝে লোপাট পেগ আবার ফিরে আসছে। এইখানেই মানুষের সভ্যতা শুরু হয়। এই সভ্যতাটাই
মানুষগুলো এবার আস্তে আস্তে ওরাই গোটা পৃথিবী ছড়িয়ে পড়ে। এই ভারতবর্ষ, এই বঙ্গদেশের এই মা দুর্গা, মা কালী, হ্যাঁ, এই শিব, এই সব কিছু, মা কালী, মা সরস্বতী, এই সব দেবীদের নিয়েই লোকেরা গোটা পৃথিবী ছড়িয়ে পড়েছিল। ফলে পৃথিবীর বিভিন্ন প্রান্তে, কি গ্রিস বলো, কি রোম বলো, কি ইজিপ্ট বলো, সব জায়গাতেই এই দেবী দুর্গাও আছে, দেবী কালীও আছে, দেবী সরস্বতীও আছে। গডেস অফ লার্নিং আছে মাতৃরূপে, গডেস অফ পাওয়ার আছে দুর্গা, বিভিন্ন রূপে আছে। সরস্বতী আছেন, দুর্গা আছেন, কালী আছেন, বিভিন্ন রূপে। মাতৃতান্ত্রিকতার আদি, তারপরে পরবর্তীকালে আসছে পিতৃতান্ত্রিকতা। এরাই কয়েক সেঞ্চুরি পরে আবার এরাই কিছু লোক আবার মাইগ্রেশন ব্যাক করে টু ভারতবর্ষ। এটাই রিভার্স মাইগ্রেশন, মাইগ্রেশন ফরওয়ার্ড, মাইগ্রেশন। এটাকেই ওয়েস্টার্ন স্কলাররা খুব বিকৃতভাবে বলে এরিয়ান্সরা ভারতবর্ষে প্রবেশ করছে, এটা ইনভেশন থিওরি। এবার আসছি আরেকটা ন্যারেটিভ, চায়না। যখন চায়না রাইজ করছে, চায়নার বর্তমান স্কলাররা একটা নতুন টার্ম কয়েন করেছে, কি সেটা? সিল্ক রোড বা সল্ট রোড। এটা নিউ টার্ম কয়েন্ড। ইংরেজি বা পৃথিবীর সাহিত্যে ইংরেজিতেই প্রথম এই সিল্ক রোড কথাটা কয়েন্ড হয়েছে। কবে? 1938 সালে। তার আগে এই সিল্ক রোড কথাটা কথাও লেখা নেই, এটা ব্রিটিশ কয়েনিং। কারণ ভারতবর্ষের যে সুপ্রিমেসিকে, তার যে গ্রেটনেসকে, হিস্টোরিক গ্রেটনেসকে সেখানে এরোড করতে হবে। চায়নাকে কি না, এই যে ট্রেড রুট, এই যে সিল্ক রোড বা সল্ট রোড, ট্রান্স হিমালয়ান, ফ্রম একদম সেন্ট্রাল এশিয়া থেকে উপর দিয়ে আপ টু রোমান এম্পায়ার, সেন্ট্রাল এশিয়া হয়ে ট্রান্স হিমালয়ান হয়ে আপ টু ইস্ট চায়না পর্যন্ত বিস্তৃত এই যে রাস্তা নাকি ছিল, বিপুল রাস্তা ছিল। দেখো, হিমালয়ের কোলে কোলে প্রচুর রাস্তা আছে, রাস্তা দিয়ে জিনিসপত্র, কমোডিটি, কনজিউমার্স গুডস আপ ডাউন করেছে, কিন্তু সেগুলো কখনোই একদম বিশাল হাইওয়ে নয়, কখনোই একদম আমাদের বিশ্ব সাহিত্যে, কোথাও লিটারেচারে, কোথাও একদম এই সিল্ক রোড, এই লোক দিয়ে এইগুলো লোক যাতায়াত করত, কিন্তু ম্যাসিভ ট্রেড হয়েছে এর কোনো উল্লেখ নেই। এবার ব্রিটিশ ঐতিহাসিকরা এবং কিছু চাইনিজ স্কলাররা এই সিল্ক রোডের প্রশংসা করতে শুরু করেছে, এটাকে একটা হাইপ করেছে, সিল্ক রোড, সল্ট রোড, এইভাবে। কারণ এই হিস্ট্রিটাকে, এই ন্যারেটিভ থেকে এবার কমিউনিস্ট চায়না বর্তমানে তার যে একটা 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 আইডিয়া নিয়েছে, রোড অ্যান্ড ওই একটা অদ্ভুত, এটা হচ্ছে একটা সিনোসেন্ট্রিক কনসেপ্ট, সেটা হচ্ছে এখন নিয়ে এসছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। কারণ তার প্রচুর টাকা জমে গেছে, কারণ যত ইউরোপিয়ান ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ওখানে, কারণ 71-এর আগে মিলিটারি ওয়েপন্সে, ইকোনমিতে চায়না ওয়াজ ভেরি পুয়ার in science and technology. 1978, I think 78-এ সিনো ভিয়েতনাম ওয়ারে যুদ্ধক্ষেত্রে চীন যে ওয়েপন শো করেছে, এতে দেখা যাচ্ছে যে অত্যন্ত প্রিমিটিভ ওয়েপন্স। তারপরে তার উন্নতি শুরু হলো, বিশেষ করে 1971-এ যখন বাংলাদেশ লিবারেশন ওয়ারের সময় ইন্ডিয়ান আর্মির কাছে যখন চীন এবং আমেরিকার নাকটা ঘষা খেল, সেই অপমানে চীনের সঙ্গে আমেরিকার একটা বন্ধুত্ব তৈরি হলো। সেইটা ক্যাটালিস্ট ছিল কে? পাকিস্তান। তার আগে চীনের মুখ আমেরিকা দেখতো না। এবার সেই সময় আমেরিকা প্রস্তাব দিল, আমার তো প্রচুর টাকা আছে, প্রচুর টেকনোলজি আছে, তোমার দেশে চিপ লেবার আমি ইনভেস্ট করব। চীন লুফে নিল সেটা, সেজ তৈরি হলো লাখে লাখে। এবার চীনে আস্তে আস্তে কনজিউমার গুডস তৈরি হচ্ছে, তাদের এমপ্লয়মেন্ট হলো, টাকা জমছে। এবার এই টাকা, মনে রাখবেন ফিজিক্সের একটা তত্ত্ব হচ্ছে, যখন একটা কিছু বস্তু বা কিছু একটা বিইংস, কিছু একটা সত্তা যখন অনেক জমে যায়, উইচ একটা একটা লিমিটের বাইরে চলে যায়, দেয়ার ইজ ট্রান্সফরমেশন। ওখানে ফিজিক্যাল মেটেরিয়াল যখন হিপিং হচ্ছে, অ্যাকুমুলেশন হচ্ছে অ্যাট ওয়ান টাইম, আফটার সার্টেন পিরিয়ড অ্যান্ড সার্টেন অ্যামাউন্ট অফ অ্যাকুমুলেশন, এরপর দের ইজ কেমিক্যাল চেঞ্জেস।
ঠিক তেমনি এই যে অর্থ জমতে 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 এবার এই অর্থগুলো ইউজড হচ্ছে ওদের টেকনোলজিতে, ওয়েপন প্রোডাকশানে, ফার্দার রিসার্চে, আর্মিকে আর ওয়েপনাইজ করা হচ্ছে। এবার চায়না আস্তে আস্তে মিলিটারিলি স্ট্রং হচ্ছে, ইকোনমিক্যালি। নাও চায়না ইজ এ থ্রেট টু ইউএসএ ইটসেলফ। অর্থাৎ চায়নার বর্তমানে সভ্যতার মূলত হচ্ছে অনেকটাই আমেরিকান অবদান এবং ওয়েস্ট ইউরোপের অবদান। হ্যালো, এইবার এই এই যে সিল্ক রোডের এবং সল্ট রোডের এই এই আইডিয়াটাকে সেল করে, বিক্রি করে এখন কমিউনিস্ট রাশিয়া, কমিউনিস্ট চায়না গোটা এশিয়া, দক্ষিণ এশিয়া আপ টু আফ্রিকা এই রোড বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ শুরু করেছে। তাই হচ্ছে কি, দেখো আমরা ইতিহাসের সেই প্রাচীন যে আমাদের সিল্ক রোড বা সল্ট রোড, যেখান দিয়ে সল্ট যেত, সিল্ক যেত, মশলা যেত, আমরা সেটাকে ডেভেলপ করছি। আদি সভ্যতাটাকে আমরা আবার আবার রিইনসারেক্ট করছি, এবং এতে মানুষের উপকার হবে, বিভিন্ন দেশের উপকার হবে। এই উপকারটা আসলে চীনের যে প্রচুর টাকা জমে গেছে, এইটা বিভিন্ন দেশকে খাইয়ে রাস্তাঘাট তৈরি করে ওদের সমস্ত দেশকে ঋণের ফাঁদে ভেসে ফেলে দেওয়া। এটা রোড ইনিশিয়েটিভ, সেই সঙ্গে নেভেল রুটে ওরা ইন্ডিয়াকে ওরা এনসার্কেল করতে চাইছে। কিন্তু ন্যারেটিভটা হচ্ছে, দেখো আমার সিল্ক রোড ছিল, আমার সল্ট রোড ছিল, সল্ট রোড বা সিল্ক রোড ছিল। এইভাবে ন্যারেটিভ দিয়ে একটা নতুন সাম্রাজ্য বাদের জন্ম হচ্ছে। এটা দিয়ে সে গোটা পৃথিবীটাকে দাবায় রাখতে চাইছে। ভারতবর্ষও কিন্তু আজকে তাই তার নিজস্ব কথা বলতে হবে গোটা পৃথিবী ব্যাপী। এই যে অনেকে কথা, মোদি কি করছে, মোদি কেন বিদেশে যায়? মোদি বিদেশে ফুর্তি করতে যায় না, ওই জওহরলাল নেহরুর মতো। কারণ জওহরলাল নেহরুর চামচাগুলো, ওই সিকুম কঙ্গুগুলো, জওহরলাল নেহরু বিদেশে মদ খেতে যেত, মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করতে যেত, এরিনার সঙ্গে রাত কাটাতে যেত। হ্যাঁ, যখন দেখলো অমুক প্যালেসে মাউন্ট ব্যাটেন নেই, সেইখানে গিয়ে থাকতো। এই তো জানুয়ারটা, এই জানুয়ারলাল, দিস ওয়াজ দ্য ফরেন পলিসি অফ জানুয়ারলাল। আর তার নাতিরা তো ইন্ডিয়ান আর্মির প্লেন, নেভেল শিপকে ইউজ করে নিজেদের বাড়ির পিকনিক করার জন্য। দ্যাট ইজ নট দ্য ফরেন পলিসি অফ মোদিজি। মোদিজির জামানায় ইন্ডিয়ান যে ডায়াসপোরা, আইদার ইন আফ্রিকা or in Australia or in Europe or in America, they are very proud, they are very proud, very cheerful, very cheerful. এই ভারতবর্ষের কোনো ইজ্জত ছিল না গোটা পৃথিবীর কাছে। in last I think 14, after 14 all Indian diaspora, আপনার যে রিলেটিভরা থাকে বিদেশে তাদের জিজ্ঞাসা করবেন, all these Indian people, all these Indian diasporas very proud, তারা বুক উঁচু করে কথা বলে আজকে। বলুন তো, পৃথিবীর বিজনেসে না গেলে, কন্ট্যাক্টস না করলে, এনগেজমেন্টে না এলে, বিজনেসে না এলে আপনার ফরেন পলিসি স্ট্রং হবে কি করে? যদি রাসবিহারী বোস, তার আগে এদিকে জার্মানি, ফ্রান্স, এই সমস্ত জায়গায় যদি ভারতের বিপ্লবীরা আগে থেকে গিয়ে ভারতবর্ষের সংগ্রামের যে বেসমেন্ট তৈরি না করত, তাহলে সুভাষচন্দ্রের পক্ষে কি অত সহজে 1941-এ ইউরোপে গিয়ে তার আইনের বীজ বপন করা সম্ভব হতো? বা তার উপরে যখন জাপানে আসছেন, আগে থেকে রাসবিহারী বোস, আনন্দমোহন সোহায় এবং রাজকুমার, আমাদের আমাদের এরা যদি আগে থেকে তার বেসমেন্ট না তৈরি করে রাখত, সুভাষচন্দ্রের পক্ষে আইএনএ, প্রভিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তৈরি করা সম্ভব হতো অত সহজে, অল্প সময়ের মধ্যে? দিস ইজ ফরেন পলিসি। ফরেন পলিসি ঘরে বসে মদ খাওয়া আর ওই এম্বাসিতে বসে মদ খাওয়া, ফুর্তি করা নয়। দিস ইজ ফরেন পলিসি। ইউ হ্যাভ টু এনগেজ ইউর সেলফ। ফার্স্ট ইউ হ্যাভ টু অ্যাকোয়েন্টেড উইথ দ্য অল ফরেন কান্ট্রিজ অ্যান্ড দে আর বিগ পার্সনস, maybe bad persons, but they are big persons. You have to be acquainted and then come to business, engage them. এবং একটা জিনিস ফরেন পলিসির মূল জায়গাটা মনে রাখবেন, মূল জায়গাটা তোমার নিজের দেশের স্বার্থ। ওই বড় বড় লম্বা লম্বা বাতেলা না, শান্তি, বিশ্ব শান্তি, বিশ্বপ্রেম,
ওটা ফরেন পলিসির কোনো বিগ কান্ট্রির ফরেন পলিসির সেন্টারে নেই। তোমার নিজের ইন্টারেস্ট দেখো। আর কি, তুমি যখন এনগেজ করছো তাকে বোঝাতে হবে এটাতে তোমারও স্বার্থ আছে। তোমাকে বুঝতে হবে এটা তোমার স্বার্থ, আর তুমি যে কান্ট্রির সঙ্গে এনগেজ করছো তাকেও বোঝাতে হবে হিয়ার ইজ ইউর ইন্টারেস্ট, দিস এনগেজমেন্ট, you have to understand this is your interest, and also you have to make the other country that there is your interest, that's your common interest. এই কমন ইন্টারেস্ট তাকে বোঝাতে হবে। এই বোঝানো, যখন 1942-তে যখন জাপানিজ আর্মি ঢুকে পড়েছে, অকুপাই করে নিয়েছে হোল বার্মা, জাপান তখন ডিসাইড করেছিল আর সে বার্মা বর্ডার ক্রস করে ইন্ডিয়ার দিকে এগোবে না। দ্যাট ওয়াজ দ্য ডিসিশন। সেই ডিসিশনটাকে ব্রেক করতে হয়েছিল নেতাজিকে। নেতাজিকে বুঝিয়েছিলেন, দেখো তুমি যদি মনে করো বার্মাতে তুমি বসে থাকলে অকুপাই তুমি সেফ, তোমার ভুল ধারণা। তার কারণ আস্তে আস্তে ব্রিটিশ আর্মি ইজ বিইং এম্পাওয়ার্ড বাই আমেরিকান আর্মি, ক্যানাডিয়ান আর্মি, অস্ট্রেলিয়ান আর্মি। তারা আস্তে আস্তে নিজের অ্যাকুমুলেশন করছে পাওয়ার। দে উইল অ্যাটাক ইউ, দে উইল ডেস্ট্রয় ইউ ইন বার্মা সয়েল, and before that you should attack the British army, British Indian army, but British army তাকে বোঝাতে হয়েছে। then the Japan government then understood that yes, if I stay there conquering only Burma, I'll be attacked in future, and offense is the best defense, এটা বোঝাতে হয়েছে। এবার যুদ্ধক্ষেত্রে জাপান এবং আইনের পরাজয় ঘটেছে, সেটা অন্য কথা, বাট এটা বোঝাতে হয়েছে দ্যাট হিয়ার ইজ মাই ইন্টারেস্ট, অ্যান্ড ইন দিস প্লেস দ্যাট কান্ট্রি, ইউর কান্ট্রি অলসো হ্যাজ এ ইন্টারেস্ট, দ্যাটস মাই কমন ইন্টারেস্ট, এটা বোঝাতে হবে। দ্যাটস দ্য সেন্টার অফ দ্য ফরেন পলিসি। আমি কতক্ষণ কথা বললাম আজকে? ও বাবা, না 30, ও বাবা 52 minutes হয়ে গেছে। নো, লেট মি স্টপ হিয়ার। শিলা ঘটক, এথেনা, ও আই ফরগট দ্য মহারাজা মহেন্দ্র প্রতাপ, রাসবিহারী বোস, আন্দোলন সহায়রা যদি জাপানের এবং সাউথ ইস্ট এশিয়ার সয়েলটা যদি তৈরি না করে রাখতেন, নেতাজির পক্ষে চট করে ইন্ডিয়ান ডায়াসপোরাকে দিয়ে একটা আইএনএ, একটা পিজিআই তৈরি করা সম্ভব হতো না। তার আগে তো নেতাজির একটা কমিউনিকেশন ছিলই। গুড ইভিনিং স্যার কৌশিক, নেতাজি মুসলিম তোষণকারী বলে অপমান করেছে, আপনি এই ন্যারেটিভ ধ্বংস করুন দয়া করে স্যার। ইয়েস, ওয়ান ডে আই উইল টক অন দিস ইস্যু। অভিজিৎ ভট্টাচার্য, জয়দেব, শিলা, থ্যাংক ইউ। হঠাৎ মনে হলো একটু কথা বলে নিই, কারণ আমি আর সময় পাবো না কদিন আবার। শুভরাত্রি। কারো কোনো প্রশ্ন থাকলে একটু দিয়ে দেবেন, আমি তাহলে সেগুলো নিয়ে আবার কথা বলবো এক সময়।